লেখিকা মৌমিতা কুণ্ডুর কয়েক বসন্ত পেরিয়ে। গত 10 দিন ধরে অনিমেষবাবুর স্ত্রী সুরঞ্জনা দেবী বয়সজনিত কারণে নানা রোগে আক্রান্ত হয়ে নার্সিংহোমে ভর্তি। প্রায়শই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে অনিমেষবাবু জানেন তার স্ত্রীর শরীর খারাপের আসল কারণ যতটা না বার্ধক্যজনিত তার থেকে বেশি মানসিক। একমাত্র ছেলে অনিকেত কানাডাতে উঁচু পোস্টে চাকুরিরত। ছেলে বিদেশ বিভুঁইয়ে একা একা থাকে। মা হয়ে সুরঞ্জনা দেবী কীভাবেই বা নিশ্চিন্তে থাকেন? সুরঞ্জনা দেবী চেয়েছিলেন ছেলের বিয়ে দিয়ে তাকে সংসারী করতে, কিন্তু অনিকেতকে কিছুতেই বিয়ের জন্য রাজি করাতে পারেননি। ফোনের রিংটোনে সম্বিত ফেরে অনিমেষবাবুর। আমি অফিস থেকে ছুটি পেলাম না বাবা, নেক্সট মান্থের মধ্যে একটা বিগ প্রজেক্ট কমপ্লিট করতে হবে, তাই ছুটি ক্যান্সেল। হতাশ অনিমেষবাবু ভাবেন অনিকেত তো কখনোই বিদেশে চাকরি করতে চায়নি। একমাত্র তারই ইচ্ছাতে সে এক প্রকার বাধ্য হয়েই বিদেশ পাড়ি দেয়। অনিমেষবাবু নিজে একটা দীর্ঘ সময় প্রাইভেট কোম্পানিতে কাজ করেছেন। মা বাবা স্ত্রী সন্তান এমনকি নিজের শরীর খারাপ থাকলেও অফিস থেকে ছুটি পাওয়া যে কি দুষ্প্রাপ্য বিষয় তা তার থেকে ভালো আর কেই বা জানে। সারাদিনের শেষে নার্সিংহোম থেকে বাড়ি ফিরে আসার পথে নিজের জন্য 2টো রুটি আর ঘুগনি কিনে নেন তিনি। কলকাতার মতো শহরে নিউ টাউনের মতো জায়গায় এত সুন্দর একটা ফ্ল্যাট অনিকেতই কিনে দিয়েছিল চাকরি পেয়ে। অনিমেষবাবুর ফ্ল্যাট 7th ফ্লোরে। লিফটে উঠতে উঠতে তিনি ভাবেন এত বড় আবাসনের মাঝেও তিনি যেন বড্ড একা। মনে পড়ে যায় তাদের গ্রামের কথা। সেখানে হাজার ব্যস্ততার মাঝেও সকলে একে অপরের বিপদে পাশে থেকেছে। অনিমেষবাবু মর্মে মর্মে অনুভব করলেন যে অনেক সময় অর্থবলের থেকেও লোকবলের প্রয়োজন বেশি হয়ে পড়ে। চাবি দিয়ে দরজার তালা খুলে নিজের ঘরে ঢোকেন অনিমেষবাবু। ঘরটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছে তার। সুরঞ্জনা দেবী সাধারণত ঘরের বাইরে খুব একটা বেরোন না। তাই যখনই অনিমেষবাবু বাড়ি ফিরেছেন কলিং বেল বাজতেই হাসি মুখে দরজা খুলে দাঁড়িয়েছেন তিনি। ঘরে ঢুকতে না ঢুকতে জিজ্ঞেস করেছেন, চা খাবে তো? চায়ের জল বসাই। সকাল দুপুর বিকেল সন্ধ্যা কিংবা রাত এই একটা জিনিসের প্রতি কখনো না ছিল না অনিমেষবাবুর। 1-2 ঘন্টা যেতে না যেতেই চায়ের জন্য মনটা কেমন হু হু করে উঠত। সেই চাকুরি জীবন থেকে অভ্যেস। সুরঞ্জনা দেবীও 10 মিনিটের মধ্যে চা নিয়ে হাজির হতেন। কিন্তু সেই সুরঞ্জনা দেবী আজ নার্সিংহোমের কোনো এক কেবিনের বেডে শয্যাশায়ী। সারাদিনের ধকলে ক্লান্ত বিধ্বস্ত অনিমেষবাবু বাথরুমে গিয়ে বেশ খানিকটা সময় ধরেই স্নানটা সারলেন। ডাইনিং টেবিলে গিয়ে একটি থালায় খাবারটা নিয়ে খেতে যাবেন, ঠিক সেই সময় অনিকেতের ভিডিও কল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অনিকেতের মুখ। বেশ কিছুক্ষণ অনিকেতের সাথে কথা হলো। রাত তখন 11টা। পুনরায় খাবারের থালাটি কাছে টেনে নিলেন তিনি। 1 টুকরো রুটি ও ঘুগনি মুখে দিলেন, কিন্তু কিছুতেই গলা থেকে নিচে নামল না। মন এতটাই ভারাক্রান্ত হয়ে গেল যে খাবার থালাটি টেবিলেই রেখে উঠে পড়লেন তিনি। আজ ভীষণ একা লাগছে তার। বারবার ছোট্ট অনিকেত ও সুরঞ্জনা দেবীর মুখটা চোখের সামনে ভেসে উঠছে। সব ঘরের আলো নিভিয়ে শোয়ার ঘরে গেলেন তিনি। দেওয়ালে অনিকেতের খুব ছোট্টবেলার একটা ফটো। নিমেষে সব চোখের সামনে ভেসে উঠছে কয়েকটি পুরনো অ্যালবাম। অনিকেত জন্মানোর পর প্রথম তোলা ছবি সুরঞ্জনা দেবীর কোলে। এক অনুক্ত ভালো লাগায় যেন মনটা ভরে উঠল তার। ফটোর উপরেই পরম স্নেহে হাত দিয়ে স্পর্শ করলেন তিনি। অ্যালবামের উপর পড়ল 2-4 ফোঁটা অশ্রুধারা। আজ কিছুতেই ঘুম আসছে না তার। স্মৃতিরা যেন বারবার কড়া নাড়ছে। প্রথম থেকেই তার ইচ্ছে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়াবেন। তাই ছোট্ট বয়স থেকেই যথাযোগ্য শাসন ও সুশিক্ষার মধ্যেই রাখতে হবে, নচেত ছেলেকে মানুষ করা যাবে না। স্ত্রী সুরঞ্জনা দেবীকেও তার কড়া নির্দেশ।
ছেলের পড়াশোনার ব্যাপারে যেন কোনো রকম ফাঁকি না হয়। ছেলেকে আমি বিদেশে পড়াতে চাই, আর তার জন্য যা যা করণীয় আমি করব। ছোট্ট অনিকেত ব্যাট নিয়ে দাঁড়িয়ে ক্রিকেট খেলছে। একটা ফটো। ব্যাট বল নিয়ে খেলতে খুব ভালোবাসত ছোট্ট অনিকেত। অনিমেষবাবুর মনে পড়ে যায় এক বিকেলে তিনি নিজে অনিকেতকে পড়াতে বসিয়েছেন দোতলার বারান্দায়। সেখান থেকে সামনে রাস্তাটা পুরো দেখা যায়। সেই রাস্তায় ছেলেরা ব্যাট বল খেলছে। ছোট্ট অনিকেতের বারবার চোখ চলে যাচ্ছিল সেদিকে। সেই ছোট্ট থেকেই বাবাকে বেশ ভয় পেত অনিকেত। তবু বুকে সাহস নিয়ে বলেছিল, বাবা, আমি একটু খেলতে যাব ওদের সাথে। না বাবু, তোমার 2 মাস বাদে বড় স্কুলের এন্ট্রান্স এক্সাম, এখন কি করে খেলবে? এখন শুধু পড়া আর পড়া। একটু খেলি না বাবা। কড়া ভাষায় উত্তর। না বলেছি তো। আর কিছু বলতে পারিনি ছোট্ট অনিকেত। তখন তার কী বা বয়স, মাত্র 4। সেই থেকে শুরু শুধুই পড়া। ওরই সমবয়সী ছেলেমেয়েরা যখন বিকেলে হৈ হৈ করে খেলছে, ছোট্ট অনিকেত তখন 4 দেওয়ালের ঘরে বন্দি। কখনো মাস্টার মশাই পড়াতে এসেছেন, তো কখনো তিনি নিজে পড়িয়েছেন। আবার কখনো সুরঞ্জনা দেবী ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন বই খাতার সাথে। আরেকটি অ্যালবামের পাতা উল্টাতেই চোখে পড়ল অনিকেতের 5 বছরের জন্মদিনের ফটো। পাড়ার সব ছোট ছোট ছেলে মেয়েদের মাঝে একগাল হাসি নিয়ে দাঁড়িয়ে আছে অনিকেত। এই তো তার ছোটবেলার সব বন্ধুরা, রাজু, শঙ্কর, ভোলা, লালটু, মলি আর পুটি। দুদিকে লম্বা বিনুনি ঝুলিয়ে ধীরেন মুদির মেয়ে পুটি। পুটির কথা মনে পড়তেই অনিমেষবাবুর মনটা যেন আরও বেশি ভারাক্রান্ত হয়ে গেল। এই তো সুরঞ্জনার সাথে অনিকেত পুটির একটি ছবি। সুরঞ্জনা পুটিকে মেয়ের মতো স্নেহ করত, বারবার বলতো, আমার যদি একটা পুটির মতো মেয়ে থাকতো। ভীষণ ইচ্ছে ছিল তারও একটি মেয়ে হবে, কিন্তু ওই একটি সন্তান নিয়েই সুখী থাকতে হয়েছিল তাকে। কারণ অনিমেষবাবু চাননি দ্বিতীয় সন্তান আসুক তাদের জীবনে। পাশে পড়ে থাকা আরেকটি অ্যালবাম, একদম প্রথম পাতাতেই একরাশ ঢেউয়ের মাঝে অনিমেষবাবু শক্ত করে হাত ধরে আছেন বছর 10-এর অনিকেতের। অনিকেতের আবদার রাখতেই স্ত্রী ও সন্তানকে নিয়ে জীবনে প্রথমবার তার বেড়াতে যাওয়া। সুরঞ্জনা দেবী বলেছিলেন, ছেলে তো একেবারে গো ধরে বসেছে বেড়াতে যাবে, কি করবে এবার? কি আবার করব, চলো জগন্নাথ দর্শন করে আসি। হ্যাঁ, জগন্নাথ? সত্যি? অবিশ্বাস্য চোখে প্রশ্নের চিহ্ন ছিল সুরঞ্জনা দেবীর। হ্যাঁ গো, সত্যি। সুরঞ্জনা দেবী ও অনিকেত দুজনেই খুব খুশি হয়েছিল। স্মৃতি রোমন্থনে কেবল অশ্রু নয়, অনিমেষবাবুর ঠোঁটের কোণে ফুটে উঠেছিল এক চিলতে হাসি। আরেকটি পাতায় চোখ যেন তার আটকে গেল। তার আর সুরঞ্জনা দেবীর বিয়ের ছবি। ছবিটি দেখে হা হা করে হেসে উঠলেন তিনি। ফটোটিতে তাদের দুজনের মাঝে বেশ খানিকটা ফাঁকা জায়গা ছিল। ছোট্ট অনিকেত সেখানে পেন দিয়ে একটি বাচ্চার ছবি এঁকেছে, আর অনিমেষবাবুর মাথার ওপর বাবা, সুরঞ্জনা দেবীর ফটোর উপর মা, ও ওই বাচ্চাটির ছবির উপর আমি বলে লিখে রেখেছে। ছোটবেলায় অনিকেত যখন তাদের বিয়ের ফটোগুলি দেখত, তখন হাজার প্রশ্নের বাণে তাদের বিদ্ধ করত। যেমন, তোমাদের মাঝে আমি কোথায়? আমাকে তোমাদের সাথে নিয়ে যাওনি কেন? সবার ফটো আছে, আমার ফটো নেই কেন? জোরে জোরে হাসতে হাসতে হঠাৎই ডুকরে কেঁদে উঠলেন তিনি। অ্যালবামের ফটোগুলির ওপর পরম স্নেহে হাত বোলাতে বোলাতে তারই উপর মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়লেন তিনি। পরের দিন সকাল সকাল তৈরি হয়ে অনিমেষবাবু প্রথমে গেলেন নার্সিংহোমে। সুরঞ্জনা দেবীর খোঁজ খবর নিয়ে বেরিয়ে পড়লেন গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় বসবাস শুরু করেছেন দীর্ঘ 15 বছর। তবে জমি, ভিটে বাড়ি সবই পড়ে রয়েছে অবহেলায়। এককালীন 51বর্তী জমিদার মুখুজ্জে পরিবারের আজ একমাত্র উত্তরাধিকারী অনিমেষবাবু, আর ওনার পরে অনিকেত।
জমিদারি কয়েক পূর্বপুরুষ আগে ঘুচে গেলেও রয়ে গেছে বিশাল সম্পত্তি। দেখাশোনা করার লোকের অভাব, তারও বয়সও বাড়ছে। দখলদারির ভয়ে সেই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি। শম্ভু দালালের তলব, আর সেই কারণেই আজ তার যাওয়া। জংধরা লোহার সদর দরজার তালা খুলে গ্রামের বাড়িতে প্রবেশ করেন তিনি। এখানে এলেই মনটা কেমন ভালো হয়ে যায়, তেমন পরক্ষণে একটা মন খারাপ গ্রাস করে তাকে। শ্যাওলা পড়া রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিক বাদিকে চোখ বুলিয়ে নেওয়া, দুধারে সুরঞ্জনার সাধের বাগান গোলাপ, টগর, জুই, চন্দ্রমল্লিকা, ডালিয়া, আরও কত কিছু। আজ সেখানে ঝোপঝাড়, আগাছা। হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিল অনিমেষবাবুর। ঘরের দরজা তালা খুলে দুহাত দিয়ে মাকড়সা জাল সরিয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। মায়া ভরা চোখে দেখে নিলেন চারিপাশ। সিঁড়ি দিয়ে উপরে উঠে ব্যালকনি পেরিয়ে ডান দিকের শেষের ঘরটাই অনিমেষবাবুর। আলমারি খুলে পুরনো জিনিসপত্র নাড়াচাড়া করছিলেন তিনি। কেমন আছো জেঠুমণি? হঠাৎ প্রশ্নে একটু অবাক হলেন অনিমেষবাবু। পুটি, তুই এখানে? তোমায় আসতে দেখলাম তাই। জেঠিমা কেমন আছে? ভালো নেই রে, নার্সিংহোমে ভর্তি। মুখটা শুকিয়ে গেল পুটির। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল সে। এবার তুই আয় পুটি, আমার একটু কাজ আছে। একটু ইতস্তত বোধ করেও পুটি দুহাত বাড়িয়ে কলা পাতায় ঢাকা একটা থালা দরজার পাশের কাঠের টেবিলটার ওপর রাখল। মা পাঠালো, খেয়ে নিও কিন্তু, বলেই এক ছুটে পুটি নেমে গেল সিঁড়ি দিয়ে। অনিমেষবাবু অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। প্রায় 1-2 মিনিটের মধ্যেই উপস্থিত হলেন শম্ভু মিত্তির। কেমন আছেন বলুন অনিমেষদা? এই চলে যাচ্ছে কোনো রকমে। আচ্ছা, ওই ধীরেন মুদির মেয়েকে দেখলাম এ বাড়ি থেকে বেরোতে। ওকে খুব একটা পাত্তা দেবেন না, বুঝলেন? একেবারে অলক্ষী একটা। অলক্ষী কেন? জন্ম হতেই মাকে খেয়েছিল, তা তো আপনার জানা। বিয়ে হতেই শ্বশুরকে খেলো। বিয়ের 1 বছর ঘুরতে না ঘুরতেই বরটার ব্যবসায় মন্দা নামলো। 5 বছর পর একটা বাচ্চা হলো, আর 1 মাস যেতে না যেতেই বরটার ট্রেন অ্যাক্সিডেন্টে মরলো। শ্বশুর বাড়ির লোকেরা তো মা ঝিকে এখানে দিয়ে গেছে। এখন সৎমার বঞ্চনা, গঞ্জনা আর লাঠি ঝাঁটা, এই হলো কি ওর জীবন। শম্ভু মিত্তিরের সাথে দরকারি কাজ সেরে পুটির দিয়ে যাওয়া থালাটির উপর থেকে কলাপাতা সরালেন তিনি। দেখলেন নতুন স্টিলের থালায় ভাত, কলমি শাক, বিউলির ডাল, সব রকম সবজি দিয়ে 5 মেশালি চচ্চড়ি। খাবার দেখে তিনি আপন মনে বললেন, সত্যিই তো, আমার তো ভীষণ খিদে পেয়েছে। সেই সকালে একটু চা, বিস্কুট আর ট্রেনে একটা কেক। এখন বেলা 3টে, কিন্তু এতক্ষণ তো খিদের অনুভব বা তাগিদ কোনোটাই হয়নি। ধীরেন মুদির বাড়ি রান্না করা খাবার আমি অনিমেষ মুখুজ্জে খাবো না, খাবো না বলেই থালাটি দূরে সরিয়ে দিলেন। তবে পর মুহূর্তে তিনি পুনরায় থালাটি কাছে নিয়ে পরম তৃপ্তিতে পুরো খাবারটি গোগ্রাসে খেয়ে ফেললেন। একটু গ্লাসে করে জল খেতে পারলে ভালো হতো ভেবেই দরজার দিকে নজর পড়ল তার। অবাক দৃষ্টিতে দেখলেন দরজার পাশে একটি জলের বোতল ও বোতলের মুখে উল্টে রাখা একটি স্টিলের নতুন গ্লাস। কোন জাদু বলে আজ ধীরেন মুদির মেয়ে পুটি তার সকল ইচ্ছে পূরণ করছে তা অনিমেষ বাবু জানেন না। তবে এর জন্য পুটির একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত, আর থালা, বাটি, গ্লাসও তো ফেরত দিতে হবে। তাই তিনি ধীরেন মুদির বাড়ির দিকে এগিয়ে গেলেন। ঘরের ভেতরে ঢোকার আগেই থমকে দাঁড়ালেন তিনি। মর মর, মরতে পারিস না? শ্বশুর বাড়ির ঘর করার স্বাদ তো মিটে গেছে। এখন এছিস আমার ঘরখানা জ্বালিয়ে দিতে। তাও একা না, সঙ্গে করে একখান ছানা নিয়ে এছিস। বলি, তোর বাপের বাড়ি কি জমিদারি ছিল? না মা, অমন করে বলো না। আমি তোমার সব কথা শুনবো, তোমার সব কাজ একা করে দেব। ওইটুকু দুধের শিশু, ওকে নিয়ে আমি কোথায় যাব বলো? সব কাজ করে দেব না সাই। সোর সোর, তুই একটা সোর। আমার সংসারের ঘটি বাটি সব বিক্রি করে টাকা কামাচ্ছিস। এখন ভালো চাস তো বল, আমার তোলা থালা, বাটি, গ্লাস কোথায় গেল? আর খাবারও চুরি করে খেয়েছিস তুই? তোর এত বড় আস্পর্ধা, তোকে আজ মেরেই ফেলবো আমি। আমি সত্যি বলছি মা,
আমি চুরি করিনি, আর চুরি করে খাবারও খাইনি। তোমার দুটি পায়ে পড়ি, আমাকে চোর বলো না। হঠাৎ করে শক্ত কিছু একটা দিয়ে পুটিকে সপাত সপাত করে মারার আওয়াজ আর পুটির ক্রন্দনরত স্বর। খুব লাগছে মা, ছেড়ে দাও, মেরো না মা। ধীরেন মোদির দ্বিতীয় স্ত্রী রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। দরজার পাশে কেউ একজন যে দাঁড়িয়ে আছে সেদিকে কোনো ভ্রুক্ষেপই ছিল না তার। নিঃশব্দে ঘরে ঢুকলেন অনিমেষ বাবু। বুকটা যেন তার কষ্টে ফেটে যাচ্ছে। মেঝেতে পড়ে আছে পুটি, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ব্যাগ থেকে থালা বাটি গ্লাস বের করে মেঝেতে রেখে পুটির দিকে এগিয়ে গেলেন। আওয়াজ পেয়ে নিজেকে সামলে ওঠার চেষ্টা করল পুটি। জেঠুমণি, তুমি এখানে? অনিমেষ বাবু পুটিকে ধরে তুলে চৌকিতে নিয়ে বসালেন। চৌকির এক প্রান্তে শুয়ে ছোট্ট ছোট্ট হাত পা নাড়াচ্ছে একটা ছোট্ট শিশু। অনিমেষ বাবু কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, তোর মেয়ে বুঝি? খুব মিষ্টি হয়েছে। আচ্ছা, তোর খুব লেগেছে তাই না? না না, লাগেনি তো। বিস্ময় লাগে অনিমেষ বাবুর। এত সহ্য শক্তি মেয়েটার। অভিমানী সুরেই বললেন, খুব ভালো অভিনয় করতে পারিস তুই তাই না? কোথায় শিখলি? সত্যি বলছি জেঠুমণি, বেশি লাগেনি, অভ্যেস হয়ে গেছে তো। গ্রামের রাশভারী অনিমেষ মুখুজ্জের দুচোখ থেকেও সেদিন জল বেরিয়ে এলো। পুটির মাথায় স্নেহভরা হাত রেখে বললেন, আমি তোর কে হই যে আমার জন্য মিথ্যে বললি, মায়ের কাছে মার খেলি? কেন এমন করলি রে? আমি যে তোর কাছে অপরাধী, আমার অপরাধের বোঝা আরো বাড়িয়ে দিলি। পুটি নিরুত্তর। দুগাল বেয়ে নেমে এলো শুধু চোখের জল। ঘরের চারিদিকে খোঁজাখুঁজি করে একটা কাটা ছেঁড়ার ওষুধ নিয়ে পুটির ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। যাওয়ার আগে বললেন, সাবধানে থাকিস। গ্রাম থেকে কলকাতায় ফেরার পথে অনিমেষ বাবুর মস্তিষ্ক ও মননে সর্বক্ষণ শুধু পুটির ভাবনার আনাগোনা। ধীরেন মোদির মেয়ে পুটি, তার স্ত্রী সুরঞ্জনার স্নেহের পাত্রী ও তার একমাত্র পুত্র অনিকেতের ছেলেবেলার খেলার সাথী। তখন তারা কৈশোর। বন্ধুত্বের সম্পর্ক ক্রমাগত দানা বাঁধে ভালো লাগায়। সদানন্দ ভট্টাচার্যের কটূক্তি, ওহে মুখুজ্জে, তোমার ছেলেও ধীরেন মুদির মেয়েটিকে দেখলাম দিঘির পাড়ে। শেষমেশ কিনা এক মুদির মেয়েকে জমিদার বংশের বউ করে আনার মতলব বাটলে। সুরঞ্জনাকে কঠোর নির্দেশ, ছেলে বড় হচ্ছে, কোনো মেয়েরই যখন তখন এ বাড়িতে প্রবেশ আমি আর কিছুতে মেনে নেব না। বিক্ষিপ্ত স্মৃতিরা যেন তাড়া করে অনিমেষ বাবুকে। গ্রামের বাড়ি থেকে ফিরে আসার কিছুদিন পরেই সুরঞ্জনা দেবী ইহলোক ত্যাগ করে চিরনিদ্রা দেশে গমন করেন। ব্যস্ততম শহরের বুকে হাজার মানুষের ভিড়ে নিজেকে বড় অসহায় মনে হয় অনিমেষ বাবুর। তাই বিলাসবহুল ফ্ল্যাট ত্যাগ করে তিনি উপস্থিত হন তার ফেলে আসা গ্রামের বাড়িতে। মনস্থির করেন এ বাড়ি তিনি বিক্রি করবেন না। সুরঞ্জনা দেবীর শেষ কাজ এ বাড়িতে বসে সম্পন্ন করবেন, আর বাকিটা জীবন এখানেই কাটাবেন। তাই শ্রাদ্ধানুষ্ঠানের আগে যতটা সম্ভব এ বাড়িকে তিনি গড়ে তুলবেন সুরঞ্জনার মনের মতো করে। ওদিকে মায়ের মৃত্যুর খবর পেয়ে প্রায় 7 দিন পর আজ অনিকেত ফিরে আসছে দেশে। এয়ারপোর্ট থেকে সোজা স্টেশন, আর সেখান থেকে রওনা দিল তার কৈশোরে ফেলে আসা গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ট্রেনের ঝিকঝিক শব্দ যত দ্রুত থেকে দ্রুততর হয়, অনিকেতের হৃদস্পন্দনও ততই দ্রুত বেড়ে চলে, আর ধুলোমাখা মনের ক্যানভাস হাতছানি দেয় বারে বারে। চোখের সামনে ভেসে ওঠে নানা স্মৃতি, কানের পাশে গুনগুনিয়ে ওঠে কিছু শব্দ, কিছু কথা। এই তো সেদিন পুটির দুটো বিনুনি ধরে আচ্ছা করে নাড়িয়ে দিয়ে দৌড়ে মায়ের পেছনে গিয়ে লুকিয়ে থাকা, পুটির পুতুল লুকিয়ে রেখে কিছু না জানার ভান করে চুপ করে থাকা, দুজনে মিলে আম গাছ থেকে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে মাটিতে পড়ে হাত পা কেটে ফেলার কথা। আর তারপর মায়ের সেই বকা খাওয়া, মায়ের আচারের বয়াম থেকে আচার চুরি করে খেতে গিয়ে হাত ফসকে বয়ামটাই পড়ে ভেঙে যাওয়া, কিংবা বড় বউ সেজে মিছিমিছি সেই সংসার খেলা, পুটির ফুল পাতা দিয়ে রান্নাবান্না করা, আর অনিকেতের ব্যাগ কাঁধে অফিসে যাওয়া। হ্যাঁ, সবটাই মনে আছে তার। এভাবেই কখন যে তারা বড় হয়ে গেল,
ছোটবেলার বন্ধুত্ব কৈশোরে ভালো লাগায় পৌঁছে যায়, আবার কখন যেন হঠাৎ করে ভালো লাগাটা পরিণত হয় ভালোবাসায়। লুকিয়ে দিঘির পাড়ে দেখা করা, বাবা মায়ের চোখ এড়িয়ে পুটির চুলে জুঁই ফুলের মালা লাগিয়ে দেওয়া, আবার বাড়ি থেকে লুকিয়ে অনিকেতের জন্য পুটির গুড়ের নাড়ু পিঠে এনে দেওয়া, গ্রামের চড়কের মেলায় ফুচকা খাওয়া, আর হাতে হাত ধরে চোখে চোখ রেখে বলা, ভালোবাসি তোকে। চোখটা ঝাপসা হয়ে এলো অনিকেতের। আজ এতগুলো বছর পরেও সব কেমন যেন জীবন্ত হয়ে উঠল। দুই বাড়িতে জানাজানি, ভিন্ন পারিবারিক মর্যাদার দোহাই দিয়ে দুই পরিবারে অশান্তির সূত্রপাত। তারই ফলস্বরূপ সস্ত্রীক অনিমেষবাবুর অনিকেতকে নিয়ে কলকাতায় থাকা শুরু। কলকাতার বড় কলেজে ভর্তি, নতুন নতুন বন্ধু, টিউশন, পড়ার চাপ, পরীক্ষা, উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া, কেরিয়ার তৈরি, বিদেশে চাকরি, এত কিছুর ভিড়ে চাপা পড়ে যায় পুটি ও অনিকেতের ভালোবাসা। অনিমেষবাবু আর কখনোই গ্রামের বাড়িতে যেতে দেননি অনিকেতকে। আর স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, না, সেসব তখন কোথায়? তবে কি চিঠি? না, সেটাও হয়নি। আর কোনো যোগাযোগই হয়নি তাদের। তবুও সারাদিনের ব্যস্ত জীবনের পর একান্ত আপন সময়টাতে বারবার একটা মুখই ভেসে আসে অনিকেতের চোখের সামনে, তার পুটির মুখ। কয়েক বছর আগে মায়ের মুখে শুনেছিল, জানিস বাবু, কদিন বাদেই পুটির বিয়ে। খবরটা শুনেই বুকের ভেতর তোলপাড় হয়ে গিয়েছিল তার। কি করে, কেমন করে পারলো পুটি তাকে ছেড়ে অন্য কাউকে তার জীবন সঙ্গী করতে? কলকাতায় চলে আসার সময় শেষ যখন দেখা হয়েছিল, তখন তো সে বলেছিল, অপেক্ষা করব তোর। তবে কেন? ভীষণ ভীষণ অভিমান হয়েছিল তার পুটির ওপর। তার অন্তরের দ্বন্দ্ব একমাত্র সুরঞ্জনা দেবী বুঝতে পেরেছিলেন। অনিকেতের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, পুটি মধ্যবিত্ত ঘরের সাধারণ মুদির একটা মেয়ে, জীবনের প্রতি পদে পদে ওর বাধা। তোর অপেক্ষা করতে করতে হয়তো ওর পিঠ দেওয়ালে ঠেকে গেছে, হয়তো এক প্রকার বাধ্য হয়েই ও বিয়েটা করছে। তাই অভিমান করিস না বাবু, পারলে ওর মঙ্গল কামনা করিস। মায়ের কথায় কিছুটা হলেও শান্ত হয়েছিল অনিকেত। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস, সব সময় এটাই তো চেয়ে এসেছে সে। অনিকেত অতীতের অন্তরে এতটাই অনুপ্রবেশ করেছিল যে কখন তার বাড়ি পৌঁছে গেল টেরই পেল না। বাবা, ও বাবা! হঠাৎ অনিকেতের আওয়াজ পেয়ে চমকে ওঠেন অনিমেষবাবু। অনিকেত! সিঁড়ি দিয়ে অনিকেতকে উঠে আসতে দেখে নিজেকে আর সামলাতে পারেন না তিনি। স্ত্রীকে হারানোর পর কারো কাঁধে মাথা রেখে মন খুলে কাঁদতে পারেননি তিনি। ছেলেকে দেখে তারই যেন বহিঃপ্রকাশ ঘটল। অনিমেষবাবুর গলা ঠিকরে বেরিয়ে এলো এতদিনের জমে থাকা একদলা কষ্ট। আর ছোট থেকে সব চাওয়া পাওয়া ইচ্ছেগুলোকে মনের মধ্যে দমিয়ে রাখতে রাখতে এতদিনে যে অনিকেত হয়ে উঠেছিল এক শক্ত মনের মানুষ, সেও আজ যেন এক ছোট্ট শিশুর মতোই বাবাকে আঁকড়ে ধরে অঝরে কাঁদল। সকালের কুয়াশা স্নাত রোদ, চারিপাশে সবুজের শোভা, আর কান পাতলেই ভিন্ন পাখির ডাক মন ভরিয়ে দেয় অনিকেতের। দূরে তার বাবা বাগান পরিচর্যায় ব্যস্ত, সাথে একজন সহকারীও। অনিমেষবাবু হাতের ইশারায় ডাকলেন অনিকেতকে। অনিকেতও নিচে নেমে হাত লাগালো বাবার সঙ্গে। সবকটা চারা তো লাগানো হয়ে গেল বাবা, এবার তোমার হেল্পারকে বলো তাড়াতাড়ি জল দিতে। হ্যাঁ রে, বলছি, দাঁড়া। পুটি, এই পুটি, কোথায় গেলি? তাড়াতাড়ি জলটা নিয়ে আয়। দূর থেকে উত্তর আসে, আসছি গো জেঠুমণি। চমকে ওঠে অনিকেত, হৃদস্পন্দন গতি বাড়ায়, অপলক দৃষ্টিতে তাকায় পুটির দিকে। এখনো নিষ্পাপ শিশুর মতোই মিষ্টি মুখটা, তবে বেশ রোগা হয়ে গেছে, আর চোখের তলায় গাঢ় কালো দাগ। এই নাও জেঠুমণি তোমার জল, হাঁপাতে হাঁপাতে বলে পুটি। তাড়াতাড়ি। কথা শেষ হওয়ার আগেই অনিকেতকে দেখে থমকে দাঁড়ায় পুটি। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা কাটিয়ে পুটি বলে, আমার অনেক কাজ আছে, আমি এখন আসি। এক ছুটতে চলে যায় সে। কেটে গেছে 1 মাস। চেনা জানা পুটিকে নতুন করে আবিষ্কার করে অনিকেত। পুটির বৈধব্য, কোলের শিশু, সৎ মায়ের তিরস্কার, অপরদিকে অনিমেষবাবুর প্রতি পুটির পিতৃসুলভ টান ও পুটির প্রতি অনিমেষবাবুর স্নেহ ও ভরসা,
পুটির জীবন নিয়ে দুশ্চিন্তা কোনোটাই চোখ এড়ায়নি অনিকেতের। এ কদিনে তার অভিমানী মনও একটু একটু করে নরম হয়েছে, কিন্তু পুটি সর্বদাই অনিকেতকে এড়িয়ে চলে। কথা বলা তো দূর, সে অনিকেতকে দেখলেই পালিয়ে যায়। কিন্তু অনিকেতের মনের মধ্যে শত প্রশ্নের ভিড় আর চোখে ফিরে পাওয়ার স্বপ্ন। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে যে প্রশ্নটা সে পুটিকে সরাসরি করবে। তাই আজ খানিকটা জোর করেই পুটির বা হাতটা চেপে ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে। কি হয়েছে তোর? কেন হাত ধরে টানছিস? পুটির এই কৌতূহলী শব্দগুচ্ছে অনিকেত কোনোরূপ কর্ণপাত না করেই বলে ওঠে, তোর হাত ধরার অধিকারটুকুও কি আমার নেই? এতটা পর করে দিলি আমায়? না মানে আমি ঠিক সেইভাবে কথাটা, বিয়ে করবি আমায়? তোকে এইভাবে কষ্ট পেতে আমি যে দেখতে পারছি না। এক ঝটকায় অনিকেতের হাত ছাড়িয়ে পুটি বলে উঠল, দয়া করছিস আমায়? করুণা হচ্ছে আমার উপর? অবাক দৃষ্টিতে চেয়ে অনিকেত বলে, আমার ভালোবাসাকে তোর দয়া মনে হচ্ছে? আমি তোর যোগ্য নই রে। আমাকে তুই বিয়ে করলে আমার সব সময় মনে হবে যে তুই আমাকে করুণা করছিস। আর আমি কেন? সবাই এ কথা বলবে। আমি কারো দয়ার পাত্রী হয়ে বেঁচে থাকতে পারবো না। আমি তোকে দয়া করব? তুই আমার যোগ্য নোস? কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি। কিছুক্ষণের স্তব্ধতা ভেঙে বিস্মিত অনিকেত দৃঢ় কণ্ঠে বলে ওঠে, ঠিক আছে, 5 বছর সময় দিলাম তোকে। নিজেকে আমার যোগ্য করে তোল, প্রমাণ কর নিজেকে। 15 বছর অপেক্ষা করেছি, আর নয় 5 বছর করব। এখনো এতটা ভালোবাসিস আমাকে? বাসি তো, কিন্তু আমি যে একজনের বিধবা, এক সন্তানের মা। সমাজ কি বলবে? বিদ্রূপের হাসি অনিকেতের। সমাজ তোকে খাওয়াবে না পড়াবে, না তোর দায়িত্ব নেবে, শুধু তোকে শোষণ করবে, নিয়মের বেড়াজালে আটকে রাখবে। আর জেঠুমণি কখনো মেনে নেবে না আমাকে। মানুষটাকে এখনো চিনলি না তুই। প্রতিটা মুহূর্ত তোর জন্য চিন্তা করে, প্রতিটি ক্ষণে আত্ম অনুশোচনায় দগ্ধ হয়। পুটি বাক্য হারা, আর অনিকেত উত্তরের অপেক্ষায় দিশেহারা পুটির দিকে অপলক তাকিয়ে। কাল আমার ফ্লাইট, ফিরতে হবে। পাকাপাকিভাবে ফিরে আসবো দেশে 5 বছর পর। শুধু একটাই কথা বলবো, যে জীবন একবারই সুযোগ দেয়, ভালো থাকিস। বর এসেছে। শোরগোল শুরু হয় অন্দরমহলে। লাল রঙের বেনারসিতে সেজে থাকা কনের হৃৎস্পন্দন দ্রুততর হয়। ছাদনাতলা, বিয়ের মন্ত্র, শুভ দৃষ্টি। দীর্ঘ 5 বছর পর আবার মুখোমুখি অনিকেত ও পুটি। অগ্নিকে সাক্ষী করে 7 পাক ঘোড়া থেকে সিঁদুরদান, সবকিছুর মধ্যেও পুটির বারবার মনে পড়ে তার 5 বছরের লড়াইয়ের কথা। অভাবের সংসারে অর্থ উপার্জনের জন্য বেশ ছোট বয়স থেকেই সেলাই বোনাইয়ের কাজে পটু হয়ে উঠেছিল সে। নিত্য নতুন পোশাক বানিয়ে সকলের প্রশংসাও পেত। স্কুলের গণ্ডি পেরিয়ে যখন কলেজে প্রবেশ করেছিল, বন্ধু হিসেবে পেয়েছিল ধনী অবাঙালি পরিবারের শাহানা আগরওয়ালকে। শাহানার বাবার বদলিযোগ্য চাকুরি। দেশের বিভিন্ন জায়গায় তাকে থাকতে হয়। শহুরে আদব কায়দায় রপ্ত শাহানার কাছ থেকে পুটি শুনেছিল তার স্বপ্ন ভবিষ্যতে ফ্যাশন ডিজাইনার হওয়ার। তার জন্য নাকি আবার পড়াশোনা করতে হয়। পোশাক তৈরির কাজে পুটির দক্ষতা জানবার পর শাহানা তাকে উৎসাহ দিত, কিন্তু সেসব পুটির স্বপ্নই থেকে যায়। তবে অনিকেতের যোগ্য হয়ে ওঠার জন্য অনেক ভেবে ভেবে পুটি আবার নতুন করে সব শুরু করার সিদ্ধান্ত নেয়। আজও মনে পড়ে পুটির সেদিন অনিকেত চলে যাওয়ার পর আড়াল থেকে সব শুনে ফেলা অনিমেষবাবু পুটিকে বলেছিলেন, কে বলেছে তুই অনিকেতের যোগ্য নোস? তোর কোনো যোগ্যতা প্রমাণ করার দরকার নেই। আমি সেদিন ভুল ছিলাম। জাত বংশ এগুলো কখনোই মানুষের ঊর্ধ্বে নয়, আর তুই একজন খাঁটি মানুষ। এটা শুধু যোগ্যতা নয় জেঠুমণি, আমার আত্মপরিচয় প্রমাণের লড়াই। এক তীব্র জেদ ও অদম্য ইচ্ছা শক্তির জোরে সেদিন পুটি ছুটে গিয়েছিল শাহানার কাছে। শাহানার সব রকম সাহায্য ও পরামর্শে যাবতীয় কোর্স করে আজ পুটি হয়ে উঠেছে ফ্যাশন ডিজাইনার অরুন্ধতী, আর সাথে শাহানার কোম্পানির পার্টনার। এমনকি পুটির ছোট্ট মেয়েটির দায়িত্ব শাহানার মা নিজ হাতে তুলে নিয়েছিল। পুরোটাই স্বপ্নের মতো হলেও বাস্তব ছিল ভীষণ কঠিন। অনিকেত ওয়েটস অরুন্ধতী, এই লেখা ফুল দিয়ে সাজানো পেল্লাই গেটটার নিচে কোচা দিয়ে ধবধবে সাদা রঙের ধুতি পাঞ্জাবি পরে হাতে বরণডালা নিয়ে অস্থির চিত্তে অপেক্ষা করছিলেন অনিমেষবাবু। নববর বধূকে আসতে দেখেই প্রসন্ন মনে এগিয়ে গিয়ে বললেন, আয় আয় মা আয়।
কবে থেকে যে এই দিনটার অপেক্ষায় ছিলাম, আজ আমার ঘরে লক্ষ্মীকে আমি নিজের হাতে বরণ করে নেব। জেঠুমণি তুমি? জেঠুমণি কি রে? বাবা বল পাগলি। গলা ধরে এলো অনিমেষ বাবুর। বাবা? বাবা। আজ থেকে তুই আমার মেয়ে, আমার আর সুরঞ্জনার মেয়ে। তবে একটাই আফসোস বুঝলি, তোদের মা আজ আমাদের মধ্যে নেই। আমার উপর বড় অভিমান করে চলে গেছে রে। ক্ষণিক উপরের দিকে তাকিয়ে পুনরায় বললেন, ফাঁকি দিয়ে চলে গেলে তো? দেখো সুরঞ্জনা, দেখো, আজ তোমার কাজ আমায় করতে হচ্ছে। বলেই বরণ করে নিলেন দুজনকে। উলুধ্বনীয় শঙ্খের আওয়াজে মেতে উঠল গ্রাম। অনিকেত পুটি অনিমেষবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন। অনিমেষবাবু দুজনকেই বুকে টেনে নিলেন আর কান্নায় ভেঙে পড়লেন। পর মুহূর্তে নিজেকে সামলে বলে উঠলেন, আচ্ছা, আমার ছোট্ট দিদিভাইটি কোথায়? তাকে তো দেখছি না। ভিড়ের মধ্যে থেকে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে অনিমেষবাবুর কাছে এসে তার চোখের জল মুছিয়ে দিতে দিতে 6 বছরের ছোট্ট অনুসুয়া বলল, তুমি তো গুড বয় দাদু, তবে কাঁদছো কেন? আজ তো হ্যাপি ডে। আজ আমার মাম্মাম যেমন তার বাবাকে খুঁজে পেল, আমিও তো এই প্রথম আমার পাপাকে খুঁজে পেলাম। সবার পাপার মতো আমার পাপাও আমাকে ভালোবাসবে তো দাদু? অনিকেত এগিয়ে এসে অনুসুয়াকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, সবার পাপার থেকেও আমি তোকে অনেক বেশি ভালোবাসবো রে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।